উপজেলা নির্বাচনের প্রথম এবং দ্বিতীয় ধাপ মিলিয়ে মনোনয়ন প্রত্যাহার না করে মাঠে থেকে যাওয়া এমপি মন্ত্রীদের স্বজনদের সংখ্যা অন্তত 23 জন। তাদের মধ্যে কেউ তাদের ভাই, কেউ সন্তান, কেউ বা আবার রক্তের সম্পর্কযুক্ত। ক্ষমতাসীন দলের এমপি মন্ত্রীদের স্বজনদের নির্বাচনে না দাঁড়াতে কড়া বার্তা দেবার পরেও প্রার্থীরা তাদের পক্ষে নানা যুক্তি তুলে ধরছেন। 4 ধাপে অনুষ্ঠেয় ষষ্ঠ উপজেলা নির্বাচনে মোট উপজেলার সংখ্যা 495টি। এর মাঝে প্রথম ধাপে 150 ও দ্বিতীয় ধাপে 160টি উপজেলার নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনরা প্রার্থী হয়েছেন অন্তত 23 জন। এর আগে প্রথম দফায় তফসিল ঘোষণার পর নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনদের প্রার্থী না হতে নির্দেশ দেয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তবে প্রার্থী হওয়া স্বজনদের দাবি, আইনে না থাকায় এমন নির্দেশনা দিতে পারে না কোনো দল। উপজেলা পরিষদ আইন, বিধিমালা, ঠিক আছে, অথবা বাংলাদেশে প্রচলিত আইনের কোথাও নেই যে এমপি বা মন্ত্রী কোনো আত্মভোগ করতে পারবে না। সুতরাং এই কথাটি যারা বলতেছেন তারা আইনকে অবমাননা করতেছে, অবজ্ঞা করে কথা বলছে। আমি মনে করি আমার বেলায় সেটি প্রযোজ্য হবে না, কেননা বিগত 35 বছর ধরে আমি পারিবারিকভাবে আলাদা বসবাস করি। আমার সংসার আলাদা, আমার রাজনৈতিক জীবন আলাদা, আমার কর্মপরিকল্পনা আলাদা। যদি আমি নির্বাচন না করি তাহলে এই উপজেলা নির্বাচনের হবে না। এদিকে 30 এপ্রিল দলটির কার্যনির্বাহী সংসদের বৈঠকের পর গেল শুক্রবার দলের সাধারণ সম্পাদক জানান, এমপি মন্ত্রীর আত্মীয় বলতে প্রধানমন্ত্রী কেবল স্ত্রী সন্তানদের বুঝিয়েছেন। স্বজন বলতে তিনি সুনির্দিষ্টভাবে স্ত্রী সন্তান এ দুটা শব্দ খোলাসা করেছেন। তবে স্ত্রী সন্তান না হলেও নির্বাচনে সাংসদদের অন্যান্য স্বজনরাও বড় প্রভাব ফেলবে বলে দাবি করেন অন্য প্রার্থীরা। জনাব দ্রৌপদী দেবী আগরওয়ালা একজন সংরক্ষিত সংসদ সদস্য হওয়া সত্ত্বেও মহিলা লীগের নেত্রীদেরকে তিনি বলেছেন তার বৌমার ভোট করার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন। মাননীয় প্রতিমন্ত্রীর ভাই তিনি আজকে আমার সাথে নির্বাচনে প্রার্থী হয়েছেন। ক্ষমতার ব্যবহার দেখে আজকে মানুষকে কিছু ভয়ভীতি এবং তার লোকের কিছু ভয়ভীতি হুমকি প্রদান করা হয়েছে। নিরপেক্ষ নির্বাচন হবে কি না এই জন্য মানুষ ভীত সন্ত্রস্ত আমার এলাকা। 4টি ধাপেই উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে 8 মে। ফরহাদ ইবনে মালেক, ডিবিসি নিউজ, ঢাকা। আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন। আপনাকে স্বাগত, কৃতজ্ঞতা, আপনি সময় দিয়েছেন। আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, দলীয় সিদ্ধান্ত সবকিছু উপেক্ষা করে যারাই আছেন স্বজন হিসাবে, তারা দলের চেইন অফ কমান্ড ভাঙছেন না? তাদের বিরুদ্ধে কঠোর হচ্ছে না কেন কেন্দ্রীয় নেতৃত্ব? ধন্যবাদ আপনাকে। অবশ্যই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, এটা নিয়ে এটা নিয়ে ভাবনার কোনো কারণ নেই। বাট আমি যেটা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন, এখানে আমি একটু আগে কয়েকজন প্রার্থী যারা আইনের কথা বলে এই সিদ্ধান্তের প্রকারান্তের বিরোধিতা করার চেষ্টা করেছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যদি তারা নীতি আদর্শে বিশ্বাস করে তাহলে তো অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী বা বঙ্গবন্ধু পরিবার এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি তাদের একটা অনুরোধ জানাবো, তারা নিশ্চয় বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবেসেই এই দলের সাথে সম্পৃক্ত। যদি এটা মুখের মধ্যে না রেখে মনে ধারণ করে, তাহলে তো বঙ্গবন্ধু পরিবারের দিকে তাকালেই আমরা কোন আপনার কথা হারিয়ে ফেলেছি, একটু মিউট হয়ে গেছে। হ্যাঁ, জি। আমি যদি মহিষী নারী বেগম মুজিবের কথা বলি, যে আমরা জানি যে তার অসামান্য ত্যাগের ফসলই হচ্ছে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধুকে জাতির পিতা। তিনি তো স্বাধীন বাংলাদেশে এসে তিনি যেমন বলেননি যে আমাকে এক দায়িত্ব দাও মহিলা আওয়ামী লীগের অথবা আওয়ামী লীগের অথবা ফার্স্ট লেডি বানাও, অথবা তাকে সেটা করতেও চাননি। অথবা আমি যদি আজ এবং সে সময় আমরা এটাও জানি যে বঙ্গবন্ধুর বড় সন্তান শেখ কামাল ভাই, উনি মূলত ছাত্রলীগের চালিকা শক্তি ছিলেন। উনি তো ছাত্রলীগের সভাপতি বা সাধারণ সম্পাদক করতে চাননি। অথবা আমি আজকের কথা যদি বলি, যে মাননীয় প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ সন্তান সজীব ওয়াজেদ জয়, তিনি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে আছেন এবং তিনি আওয়ামী লীগের প্রাথমিক সদস্য। আমরা আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি বৈঠকে অনেকবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানিয়েছিলাম তাকে আওয়ামী লীগের একটা পদে নিয়ে আসার জন্য। তিনি রাজি হননি এবং তিনি আছেন উনি। কিন্তু তাই বলে কি সজীব ওয়াজেদ জয়ের মর্যাদা কমছে, অথবা তিনি কি ছোট হয়ে গিয়েছেন,
অথবা না আসাতে কি তার নেতৃত্ব গুণ কমে যাচ্ছে? আমি মনে করি যে যারা আওয়ামী লীগটা বিশ্বাস করেন, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেন, তারা সেটা ঠিক আছে। আমিনুল ইসলাম মামুন, যে আজ মানে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন সংসদীয় কমিটির সভায়, যে কথাটা বলেছেন, এই কথাটাকে যদি প্রণিধানযোগ্য ধরা হয় এবং দলের প্রতি যদি ভালোবাসা থাকে, তাহলে তো তাদের সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত। পরিবারের মধ্যে সবকিছু কুক্ষিগত করে রাখা, দলটাকে ছোট করে ফেলা, সেটিও তো এক ধরনের বড় ধরনের ফোকাস কিন্তু সভাপতি হিসেবে শেখ হাসিনার, তাই না? না, আমি ওইটাই বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী যেই নির্দেশনা দিয়েছেন পার্লামেন্টারি বোর্ডের মিটিং এ, যে যদি আজকে আপনারা আত্মীয় খোঁজেন, তাহলে জাতীয় নির্বাচনে যদি তারা বলে যে আত্মীয় ভোট নাও, তাহলে যাবেন কোথায়? এত সুন্দর একটা উপমা দেওয়ার পরেও যারা আজকে পাকা কথা বলছেন অথবা আইনের কথা বলছেন, আমি বিশ্বাস করি যে তারা আসলে চেতনায় বঙ্গবন্ধুকে ধারণ করে না। তারা হয়তো পদ পদবীর জন্যই এই রাজনীতিটা করতেছেন, এবং একই সাথে এরা এটা ধারণ না করার কারণে আমি এটাও বলতে পারি যে অবশ্যই তাদের বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নিবে। কারণ কিন্তু শুরু থেকে যে এক ধরনের ব্যাপার আছে যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে কোনো ক্ষেত্রে হয়তো সভাপতি একটু উদারও হতে পারেন, বড় ব্যবস্থা নাও নিতে, সেটাকেই সুযোগ হিসেবে নিচ্ছেন কিনা অনেকেই? সেটাও যেহেতু আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি বলেছেন, ওনার তো দীর্ঘ 60 বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা আছে, উনি হয়তো বাস্তবতার আলোকে বলছেন। কিন্তু আমি মনে করি যে প্রধানমন্ত্রীর উদারতার সুযোগ নেওয়া, এটাও তো একজন সত্যিকার আদর্শিক কর্মীর কাজ হতে পারে না। আমি তো দলকে ভালোবেসে আওয়ামী লীগটা করছি, এবং এখানে তো আমাদের একমাত্র অবলম্বন অথবা আমাদের একমাত্র প্রেরণা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আজকের মাননীয় প্রধানমন্ত্রী। তো তাকেই যদি আমরা ফলো না করি, তাহলে আমি কি করে আরেকজনকে বলতে পারি যে তুমি নেতৃত্ব মানো, তুমি আওয়ামী লীগটা করো? সেটা কি করে বলতে পারি? এই বোধ যদি একজন তৃণমূল আওয়ামী লীগ নেতা কর্মীদের মাঝে আসে, আমার মনে হয় তাহলে এই সংকটগুলো থাকে না। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে কি, এখানে কিছু কিছু নেতা বা এমপি মন্ত্রীদের টেন্ডেন্সিটা এরকম, যে কারণে কথাটা আসছে, যে তাদের পরিবার অথবা স্বজনরা যারা আজকে ভোটে দাঁড়াচ্ছেন বা পদ পদবীর জন্য ক্রেজি হয়ে উঠেছেন, দেখা যায় যে তারা কখনো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে ছিল না, বরং দেখা গিয়েছে যে নেতাদের সন্তান অথবা স্বজনরা যদি অ্যাক্টিভলি পলিটিক্সে থাকেন, তাহলে দেখা যায় কর্মীরা কিন্তু নিজেরাই বলে তাদেরকে নেতৃত্বে নিয়ে আসার জন্য। যখন তারা থাকে না, হুট করে এসে উড়ে এসে জুড়ে বসে, তখনই প্রশ্নটা তৈরি হয়। আমি মনে করি যে আমি এমপি হলাম বা কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা, তাহলে যারা আমাকে গাম শ্রম দিয়ে আমাকে কেন্দ্রীয় নেতা বানিয়েছেন, এমপি বানিয়েছেন, আমি এমপি হওয়ার পরে যদি স্কুল কমিটিতে আমার শালাকে নিয়ে আসি, আমার ভাগনাকে নিয়ে আসি, মামাকে নিয়ে আসি, তাহলে তো ডেফিনেটলি এটা একটা নেতিবাচক বিষয়। এটা শুধু আমি মনে করি আওয়ামী লীগের উচিত এই বিষয়টা কঠোরভাবে প্রতিপালন করা, কারণ আওয়ামী লীগ দেশে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, অনেক কিছু ভালোর সাথে আওয়ামী লীগের শুধু সম্পৃক্ততা নয়, আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। রাজনৈতিক অ্যাক্টিভিটিসটাও আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে রাজনীতির জন্য ভালো হবে, গণতন্ত্রের জন্য ভালো হবে। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ আমিনুল ইসলাম মামুন, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ, আপনাদেরকেও ধন্যবাদ।